আজকে নিয়ে এসেছি ফিরে দেখো গল্পের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আগের ভিডিওতে তোমরা দেখেছো ফিরে দেখো গল্পের প্রথম পর্ব। যারা এখনও দেখোনি তারা প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। শুরু করছি দ্বিতীয় পর্ব। অপারেশনদের কথা অনুযায়ী গেজিং পৌঁছাতে প্রায় 5 ঘন্টা লাগবে। রণদীপ তাই আরাম করে পা ছড়িয়ে সিটে হেলান দিয়ে বসলো। পাশের সিটে এক বয়স্ক নেপালি লোক ওর গায়ে প্রায় ঠেসে বসলো। রণদীপ জানালার দিকে সরে এসে বাইরের দৃশ্য চোখ রাখল। আজ থেকে প্রায় বছর 5 আগে এই দিনটাতে সুবর্ণা ওর জীবনে এসেছিল। মনে মনে রণদীপ বলল, একবারের জন্যও কি আজকের দিনটার কথা তোমার মনে পড়ছে না? মনে পড়ছে না তোমার দ্বীপের কথা? এই শহরে থেকেও একবারের জন্য আমার খবর নিলে না? তুমি শুধু আমার উপরটাই দেখলে, ভিতরে যে তুমি আমাকে একবারে নিঃস্ব করে দিয়ে গেলে। ঠিক আছে, আমার ভুলের মাসুম আমাকে বয়ে বেড়াতে হবে। রণদীপের চোখের পাতা দুটো ভিজে গেল। রাস্তার পাশে প্রবাহমান রঙ্গিত ওর চোখে ঝাপসা লাগছিল। কালিম্পংয়ের রাস্তা পেরিয়ে বাসটা গ্যাংটকের চওড়া রাস্তা ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিছু দূর যাওয়ার পর বাসটা গ্যাংটকের রাস্তা ছেড়ে ব্রিজ পেরিয়ে রঙ্গিতের অন্য পাড়ে চলে এলো। ড্রাগনমুখী প্রবেশদ্বার বলে দিল যে তোমরা এখন লামাদের দেশে। শাল, সেগুন আর বাদাম গাছের ভেতর দিয়ে রঙ্গিত ক্রমশ নিচের দিকে নেমে গেছে। অন্য পাড়ে ওপরের ঢাল বেয়ে রঙ্গিতের কোলে নেমে গেছে সবুজ চায়ের বাগান। সেই দিকে চেয়ে থাকতে থাকতে রণদীপের চোখ দুটো কখন যেন বুঝে এসেছিল। সে টেরই পায়নি। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে ধর্মর করে উঠে বসলো। অল্প বয়সী একটা নেপালি মেয়ে ওর দিকে তাকিয়ে আছে। রণদীপকে উঠে বসতে দেখে সে হিন্দিতে বলল, সাব, ওই সিটটা আমার ছেড়ে দাও। রণদীপ তার কথাগুলো বুঝতে পারল না। সে তো টিকিট কেটে বাসে উঠেছে, ওর নম্বর দেখেই সিটে বসেছে। ফ্যাল করে ওই মেয়েটার দিকে তাকিয়ে রইল। সালোয়ার কামিজের ওপরে একটা টাউস সোয়েটার পরেছে মেয়েটা। কাঁধে চাপানো এক মাথা কালো চুলের গোছা সামনের দিকে পড়েছে, যেন লকলক করছে। নাকে ঝকঝক করছে একটা লাল চুনি। রণদীপ মনে মনে বলল, এই যে কাঞ্চ সুন্দরী। কাজল মাখা ছোট ছোট চোখ দুটো কুঁচকে সে হিন্দিতে আবার বলল, কি হলো, শুনতে পারছো না বুঝি? ওই সিটটা আমাকে ছেড়ে দাও। রণদীপ পকেট থেকে টিকিটটা বার করে হিন্দিতে বলল, এই যে আমার টিকিট, এই সিটটা আমার। রণদীপের কথায় মেয়েটা ঝাঁঝিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমারই সিট, আমাকে দয়া করে একটু বসতে দাও, নইলে ঝাঁকুনির চোটে উল্টি করে ফেলবো। বমির ভয়ে রণদীপ তাড়াতাড়ি করে সিটটা ছেড়ে উঠে পড়ল। ওর পাশের সিটে নেপালি লোকটা পরে স্টপেজের নাম্বার বলে উঠে দাঁড়ালো। মেয়েটা ধপ করে জানালার ধারের সিটটায় বসে পড়লো। তারপর খিলখিল করে হাসতে লাগলো। রণদীপ মেয়েটির সঙ্গে দূরত্ব রেখে ভয়ে ভয়ে পাশের সিটে এসে বসলো। মেয়েটা হাসতে হাসতে হিন্দিতে বলল, কি হলো সাব, ছেড়ে দিতে হলো তো? উল্টির নাম শুনলেই চমকে গেলে। রণদীপ কোনো কথা না বলেই একটা সিগারেট ধরলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বাসটা একটা ছোট শহরে ঢুকছে। এখানে একটা আধ ঘন্টার স্টপেজ আছে। রণদীপ বাস থেকে নেমে বাইরে এলো। বড় বড় সাজানো দোকান আর হোটেলের পয়সা নিয়ে সেজে উঠেছে শহরটা। চারিদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা এক উপত্যকা, পুরোটা জুড়েই এই পাহাড়ি শহর। রণদীপের মনে হলো এই শহর গ্যাংটককে টক্কর দিতে পারে। কি নামের? এক দোকানের সাইনবোর্ডে এই শহরের নাম লেখা আছে, জোরথাং। রণদীপ পায়ে পায়ে সামনের ব্রিজটার দিকে এগিয়ে এলো। বহু ওপর থেকে ঝুলিয়ে দেওয়া মোটা কেবল দিয়ে ধরে রেখেছে এই ঝুলন্ত ব্রিজকে। ব্রিজের উপর দাঁড়িয়ে রণদীপ নিচে রঙ্গিতকে দেখতে পেল। সন্ধে প্রায় হয়ে এসেছে। ও ব্রিজ থেকে শহরের দিকে তাকাতে একটা আলোর মালা দেখতে পেল। একবার মনে হলো এই সুন্দর শহরটাতে কতদিন তা কাটালে কেমন হতো। কিন্তু রাস্তার মানুষের ভিড় দেখে ওর সেই ইচ্ছেটা পরক্ষণেই উবে গেল। ব্রিজের মুখে বসে থাকা অল্প বয়সী গার্ডের কাছে গিয়ে সে হিন্দিতে জিজ্ঞাসা করলো, ভাই, এখন থেকে গেজিং যেতে আর কতক্ষণ সময় লাগবে? ছেলেটা ওর আপাতমস্তক একবার দেখে নিয়ে পরিষ্কার বাংলায় বলল, আপনি কোথা থেকে আসছেন? রণদীপের কোনো প্রতিক্রিয়া হলো না। সে স্বাভাবিক স্বরে বলল, কলকাতা থেকে। আমার বাড়ি যোধপুরে। আচ্ছা। রঙ্গিত যেদিকে নেমে এসেছে সেদিকে পাহাড় চড়ার দিকে আঙুল দেখিয়ে ছেলেটি বলল, ওই ওপরে দেখুন কতগুলো সবুজ আলো দেখা যাচ্ছে, ওটাই গেজিং। এখান থেকে এখন প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। আপনি গেজিং যাবেন? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছা আছে। তাহলে রাতটা এখানেই কাটিয়ে কাল সকালে গেলেই ভালো করবেন। কেন এ কথা বলছেন কেন? এখান থেকেই গেজিংয়ের রাস্তাটা ভালো না, অনেক জায়গাতেই প্রচণ্ড ধস নেমেছে। কাল রাতেও একটা গাড়ি খসে পড়ে গেছে। তাই বলছিলাম যে কাল সকালে গেলেই ভালো করতেন।